হ্যালো এভরিওয়ান, রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে পৌঁছে যায়। আজকে আমি প্রেগনেন্সি রিলেটেড আপডেট তো তোমাদের দেবই, তার সাথে কিন্তু আমার যে নতুন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। মানে নতুন জার্নি এখন আমার আফটার সি সেকশন ডেলিভারি আমি কী কী ফেস করছি এটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর সেই সাথে আমাদের কি কি প্রিকশনস নেওয়া উচিত এই সি সেকশনের জন্য, মানে আফটার ডেলিভারি কি কি প্রিকশনস নেওয়া উচিত সেটা আমি শেয়ার করব। তো চলো, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সেই সাথে ভিডিওটা অনেক বেশি শেয়ার করবে এবং সেই সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবে। তো চলো, লেট না করে শুরু করা যাক। সেই সাথে আরও একটা প্লাস পয়েন্ট, তোমাদের আমার সি সেকশনের যে অভিজ্ঞতা, ডেলিভারির সময়ে যে অভিজ্ঞতা ছিল সেটাও একটু শেয়ার করে দিই। তার কারণ হচ্ছে পূর্বে আমি আমার ভিডিওতে সি সেকশন ডেলিভারির একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করেছি অলরেডি। তো আজকে আবারও ছোট্ট করে এটা বলতে চাই যে আমাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল আমি কিন্তু একটুকু ভয় পাইনি। তো যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু মানে বিপি যাদের বেশি তারা কিন্তু অবশ্যই টেনশন না করে, টেনশন করার তো কিছু নেই, ভগবানের নাম জপ করতে করতে একদম স্ট্রংলি যাবে, আর বেশি প্যানিক করবে না। নিজে যদি রিল্যাক্স থাকতে পারো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি ভাববে যে তোমার নিজের কোনো কমপ্লিকেশন আসবে না বা বেবির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর যাদের মানে বিপি বেশি তারা অবশ্যই এই দিকটাকে মাথায় রাখবে। আর দ্বিতীয় কথা যেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা, আমি যখন অপারেশন থিয়েটারে গেছিলাম আমি কিন্তু যথেষ্ট স্ট্রং মাইন্ডেড ছিলাম সেই সময়, এবং গোটা মানে যে যতক্ষণ আমার অপারেশন চলেছে আমার জ্ঞান ছিল খুব ভালোভাবে। যিনি আমাকে অ্যানাস্থেশিয়া দিয়েছিল, প্লাস পয়েন্ট আমার ক্ষেত্রে এটা, তার হাত ভীষণই ভালো, কেননা আমার এখনও অবধি পিঠে কোনো পেন হয়নি। জানি না ফিউচারে হয়তো যদি বা হয় সেটা আমার কারণে হতে পারে। তার কারণ হচ্ছে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব, যেই সময়টার মধ্য দিয়ে যায় তার সেই সময়ের এক্সপিরিয়েন্সটা সব থেকে বেশি। আর আমি যেহেতু এই সময়টার মধ্য দিয়ে এখন যাচ্ছি, আমি সব থেকে ভালো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো যেটা বলার বিষয়, ডক্টর যিনি অ্যানাস্থেশিয়া দেবেন তিনিও আমাদেরকে নার্ভাস না হওয়ার জন্য একটা নর্মালি কনভারসেশন উনি করতে থাকেন। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার সাথে আমাকে যিনি অ্যানাস্থেশিয়া দিয়েছিলেন নর্মালি কনভারসেশন আমার সাথে করছিল, আমি একটুকু ঘাবড়াইনি। আমি জানি যে ডক্টর যেটা করছেন সেটা ভালোর জন্যই করছেন, এবং যেরকম যেরকম আমাকে বলেছেন ডক্টর, নিচু হয়ে বসতে, নড়াচড়া করতে না, রিল্যাক্সে বডি রাখতে, তো ঠিক সেরকমভাবেই আমি করেছি এবং এখনও অবধি এই রিলেটেড কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, স্টিচের জায়গায় আমার পেইন আছে, সেটা আমারই কিছু কারণে আমি যেটা ভুল করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আমরা যেহেতু নিউ মম হয়ে যাই, আমাদের একটা অন্য রকমের লাইফ শুরু হয়, তো আমরা প্রচণ্ড পরিমাণে বাচ্চাকে নিয়ে প্রচণ্ড কি বলবো, প্রচণ্ড টেনসড থাকি, উদ্বিগ্ন হয়ে থাকি। তো সেক্ষেত্রে আমি বলবো যে পরিবারের লোকেরা যদি এক্ষেত্রে হেল্প করে তো সেক্ষেত্রে ভালো। আর যাদের ক্ষেত্রে এরকম কোনো অপশানই নেই, যেমন ধরো আমরা যারা বাইরের আছি, তো আমাদের লাইফটা একদমই ডিফারেন্ট, তো নিজেদেরকেই করতে হয়। বা যদি তুমি ফরেন কান্ট্রিগুলোর কথা বলো, ফরেন কান্ট্রিতে তো নিজেরাই নিজেদের কাজ নিজেরা করে। আর যারা আমাদের এদেশের লোক যারা ফরেন কান্ট্রিতে গিয়ে থাকে তারাও সেই সিচুয়েশনের সাথে হ্যাবিচুয়েটেড হতে হয়, মানে হয়ে যায় আর কি। তো তারা যদি পারে তো আমরা কেন পারবো না? তো ব্যাপারটা সেটাই, নিজেদের কেয়ার নিজেদেরকেও মানে নিজেদের কেয়ার নিজেরাও নেওয়া যায়, সেটা অবশ্যই একটা অপশান। আর দ্বিতীয় অপশান হচ্ছে, তোমার কাছে যদি তোমার মা বা তোমার মানে ক্লোজ কোনো আত্মীয়রা থাকে সেক্ষেত্রে তো তুমি হেল্প নিতেই পারো তাদের, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই যে মানে স্টিচের যে ব্যথা, আমার ক্ষেত্রে যেমন আমার একটা মায়োমেক্টমি হয়েছিল, মানে আমার ফাইব্রয়েড ছিল বলে এক্সট্রা অপারেশন হয়েছিল। তো আমার একদিকে ড্রেন করা হয়েছিল, মানে পেটের ডান সাইডের দিকে ড্রেন করা হয়েছিল, মানে অনেকটা পাইপ ঢোকানো ছিল ফুটো করে,
পাতি বাংলা যেটাকে বলে। তো সেইখান থেকে জাস্ট দূষিত রক্তগুলো বার হচ্ছিল, আর আরেক দিকে ক্যাথিড্রাল পড়ানো ছিল যেখান থেকে ইউরিন পাস হচ্ছিল। তো সেই সময়ের মধ্যে ওই 24 ঘন্টার মধ্যে কিন্তু মানে ডেলিভারি হওয়ার পর 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে সিস্টাররা হাঁটিয়েছিল। মানে বলেছিল যে তুমি যদি এখন ঠিকঠাকভাবে মুভমেন্ট না করো, এদিক ওদিক মানে টার্ন নিয়ে না শো, তাহলে কিন্তু এটা তোমার সারতে অনেক দেরি করবে। তো আমাকে ওরা ওইভাবেই করেছিল, এবং মানে 24 আওয়ার্সের মধ্যে আমি হেঁটেও ছিলাম, মানে আমাকে হাঁটানোও হয়েছিল। তো যেহেতু আমার বেবি রাতের বেলাতে হয়, সেই কারণে পরের দিনকে বিকেলবেলায় কিন্তু আমাকে নার্স হাঁটিয়েছিল। এবং প্রথম যখন আমি পা ফেলি মাটিতে প্রচণ্ডই পেন হয়েছিল, মারাত্মক পেন হয়েছিল, এবং সেটা খুব স্বাভাবিক। এবং আমাকে যেহেতু একদিকে আমার ড্রেন সিস্টেম রয়েছে, মানে নল রয়েছে, আর আরেক দিকে মানে পাইপ দেওয়া রয়েছে, আবার যেখান থেকে দূষিত ব্লাডটা বাইরে বেরিয়ে আসছে, আর আরেক দিকে ক্যাথিড্রাল পড়ানো রয়েছে যেখান থেকে ইউরিন পাস আউট হচ্ছে। তো দুদিকে এরকম সিচুয়েশন হয়েছে, তার মধ্যেও আমি টার্ন নিয়েছি। সেটা খুবই প্যাথেটিক, মানে যারা হয়তো সামনে দাঁড়িয়ে দেখে তারা দেখে হয়তো ঘাবড়ে যায়, বাট আমি একটুকু ঘাবড়াইনি, সাহস করে আমি এপাশ ওপাশ টার্ন নিয়েছি। কষ্ট প্রচুর হয়েছে, তবে মনে জোর রাখতে হবে যে আমি এই জায়গাটার থেকে রিকভার করব, বা আমাকে তারা যেভাবে ডক্টর নার্স যেভাবে গাইড করছে অবশ্যই সেটা আমার ভালোর জন্য করছে। তো প্রথম দিনের এক্সপিরিয়েন্স এটা ছিল। আর আমার একদিনই স্যালাইন মেডিসিন একদিনই চলেছে স্যালাইনের সাথে। তারপর আমাকে কিন্তু ওরাল মেডিসিন দেওয়া হয়। ওরাল মেডিসিন বলতে আমাকে পেন কিলার আর অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেটা আমার ওই গোটা একটা সপ্তাহ মতো চলেছিল মেডিসিনটা। তো আস্তে আস্তে আমার ব্যান্ডেজ খোলা হয়েছিল, 7 দিন পর আমার ব্যান্ডেজ খোলা হয়, এবং আস্তে আস্তে ডক্টর বলল যে হিল করছে, যখন হিলিংয়ের কাজটা শুরু হয়েছে, ওই অ্যাকচুয়ালি তৃতীয় দিন থেকেই হিলিংয়ের কাজ শুরু হয়ে যায় বডিতে। প্রথম দিন তো পেন বোঝা যাবে না, কেননা প্রথম দিন হচ্ছে তোমার যতক্ষণ অবধি অ্যানাস্থেশিয়ার রেস্টটা থাকবে ততক্ষণ অবধি তুমি বুঝতে পারবে। তারপর আস্তে আস্তে যখন অ্যানাস্থেশিয়ার মানে রেস্টটা চলে যাবে 24 ঘন্টা বাদে, তখন কিন্তু তুমি বেশ পেন বুঝতে পারবে। আর আস্তে আস্তে আমার যেমন 24 আওয়ার্স বাদে স্যালাইনের সাথে যে মেডিসিন পড়ছিল সেটা যেহেতু বন্ধ হয়ে গেছিলো, তারপরে গিয়ে কিন্তু আমার মারাত্মক যন্ত্রণা বেশিও আমি অনুভব করেছি, মানে 24 আওয়ার্সের পরে। তো সেটা তোমাকে সহ্য করতে হবে, আর এগুলো কিন্তু তোমাকে মাইন্ড মেকআপ করে নিতে হবে। এমন না যে তোমার একার হচ্ছে, যাদের যাদের সি সেকশানে ডেলিভারি হয় একই রকম পেনফুল থাকে ব্যাপারগুলো। তো সেটা নিজেকে মাইন্ড মেকআপ করে নিতে হবে, স্ট্রং থাকতে হবে, অবশ্যই তুমি রিকভার করবে সিচুয়েশান থেকে। তো নেক্সট সেটা হচ্ছে বলার বিষয়, যেটা নেক্সট টাইমের সেটা হচ্ছে 7 দিন পর যখন তোমাকে ছুটি দিয়ে দেবে। আমাকে যেরকম 3 দিন বাদে ছুটি দিয়ে দিয়েছিল, এবার আমি 7 দিন বাদে আমার ব্যান্ডেজ খুলেছেন ডক্টর, এবং তখন আর কোনো এক্সট্রা কোনো ব্যান্ডেড আর আমাকে দিয়ে দেয়নি। বলেছিল জল ফল সব লাগাতে পারবে, শুধু বেশি জোরে জোরে রাব করার দরকার নেই, হালকা হাতে রাব করতে, সাবান ইউজ করতে, সাবান সব যা ইউজ করতে। তোমাকে তোমার ডক্টর যেরকমভাবে যা কিছু বলবে সেরকম ইনস্ট্রাকশন তুমি তাদের ফলো করে ঠিক সেভাবেই করার চেষ্টা করবে। তো অবশ্যই সেটা ভালোর জন্য, সেটা তুমি তাড়াতাড়ি রিকভার করবে এই কারণেই। আর এই সময় প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াটা আমাদের ভীষণ জরুরি, কেননা প্রোটিন সমৃদ্ধ খাবার তোমরা যত বেশি খাবে এই সময় হিলিংয়ের কাজ তত বেশি দ্রুত হবে, মানে তত বেশি তুমি তাড়াতাড়ি রিকভার করতে পারবে এই সিচুয়েশান থেকে। এবং যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে এই সময় বাচ্চা নিয়ে আমরা খুব বিজি হয়ে যাই, আর আমাদের মিল্ক প্রোডাকশানের অনেকের ব্যাপারগুলোতে যেমন কমপ্লিকেশান থাকে, মানে প্রথম দিকে যেহেতু ব্রেস্ট মিল্ক উৎপন্ন হয় না, সেই কারণে ম্যাক্সিমাম মায়েরা ফ্রাস্ট্রেটেড থাকে। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল, তো সেটা একটা প্রবলেম। তখন আমরা বাচ্চার কোনো কিছু নিজেদের দিকে কেয়ার না করে বাচ্চার জন্য হুটোপাটা করতে থাকি, এবং বাড়িতে যখন ছুটি দিয়ে দেয় 7 দিন বাদে বাড়িতে এসেও মানে আমরা বাচ্চার জন্য পুরো জীবনটাই দিয়ে পারলে আর কি আমরা মায়েরা। তো তো সেটা অবশ্যই ঠিক আছে, কিন্তু সেটা মানে হওয়াটাই স্বাভাবিক,
কিন্তু তার পাশাপাশি নিজের শরীরের প্রতি খেয়াল রাখাটা খুব জরুরি। তার কারণ হচ্ছে আমাদের যত ঝুঁকে কাজ না করা যায় তত বেস্ট। ঝুঁকে কাজ করলেই পরবর্তীকালে এর অসুবিধা হয়। আমি যতটা রিসার্চ যা করেছি ততটার থেকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আর আমি নিজের ক্ষেত্রেও যেটুকু বুঝতে পারছি, এই নিচু হয়ে কাজ করার জন্যই আমার এই স্টিচের জায়গার ভেতরের যে পেনটা সেটা কিন্তু সারতে দেরি হচ্ছে। ইভেন আজকে প্রায় 1 মাস হতে চলছে, এখনও কিন্তু আমার ভিতরে স্টিচের ব্যথা রয়ে গেছে। তো আর আরেকটা জিনিস আমার হচ্ছে যে ইউরিন পাস করার সময় একটা ভেতর থেকে খিঁচে নেয়, মানে প্রচণ্ডই একটা চাপ পড়ে লোয়ার অ্যাবডোমেন পার্টে। তো সেটা হচ্ছে আমার। তো আমার মনে হয় শরীরকে যত রেস্ট দেবে তত দ্রুত রিকভার করবে। হ্যাঁ, তাই বলে সারাদিন শুয়ে থাকবে না, হাঁটা চলা শরীরের মুভমেন্টটা করতে থাকবে, তবে কাজ নয়, কোনো কাজ নয়। বা স্নান যখন আমরা করতে যাব, আরও একটা জিনিস খেয়াল রাখা উচিত, তখন নিচু একেবারেই মাটিতে নিচে বসবে না, কোনোভাবেই নিচে বসবে না। যতটা পারবে উঁচু টুল নিয়ে নেবে। যখন স্নান করতে যাব, যাদের শাওয়ার আছে বাড়িতে তাদের বেস্ট অপশান। যারা একদম মানে এমনি বালতিতে জল ভরে স্নান করো বাথরুমে গিয়ে, তাদের ক্ষেত্রে আমি বলি যে উঁচু ধরনের টুল নিয়ে নেবে। উঁচু টুলে যদি বসে তুমি স্নান করো তাহলে কিন্তু তোমাকে নিচে বসতে হবে না, আর নিচ থেকে ওই পেটে চাপ পড়বে। মানে বুঝতে পারছো যেটা বলতে চাইছি? নিচু থেকে যখন তুমি মানে হট করে উঠতে যাবে নিচে বসলে পরে, তখনই তোমার হট করে পেটে চাপ পড়বে এবং সেটাতে কিন্তু মানে সেই জায়গাটা ভিতরের যে হিলিংয়ের কাজটা সেটা আরও বেশি ডিলে হয়ে যাবে, মানে আরও বেশি দেরি হবে ভেতরের জায়গাটা শুকোতে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের যত তুমি নিজের বডিকে রেস্ট করতে পারবে, যত বেশি এই জিনিসগুলো থেকে নিজেকে এড়াতে পারবে তত ভালো। আর যারা যারা ফিডিং করাচ্ছ, ফিডিং টাইমে কিন্তু তোমরা অবশ্যই ঝুঁকে একদম এরকম হয়ে কিন্তু কখনোই কোনো কাজই করবে না। শুধু ফিট করানো কেন, কোনো কাজই করবে না। ঝুঁকে যত তুমি করতে যাবে তত স্টিচের জায়গায় প্রেশার পড়বে, তত তোমার হিলিংয়ের কাজ ডিলে হয়ে যাবে, ততদিন ধরে তোমার পেন থাকবে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, এবং পাশাপাশি আমার সাথে আমার যারা ফ্রেন্ড, যারা অলরেডি যারা মা হয়ে গেছে, তারা যতদিনে রিকভার করেছে তার থেকে কিন্তু আমার প্রসেসগুলো একটু ডিলে হয়ে গেল কোথাও গিয়ে। কেননা আমি এই বাড়াবাড়িগুলো করে ফেলেছি, এই নিচু হয়ে কাজ করা, নিচু হয়ে সমস্ত কিছু করা, এই নিচু হবেই না, কেননা পরবর্তীকালে এটা লোয়ার ব্যাক পেনের সমস্যাও হয়ে দাঁড়াবে। তো সেটাকেও অ্যাভয়েড করার জন্য এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা ভীষণ ভীষণ জরুরি। আর প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া এই সময়, যেহেতু ব্রেস্ট মিল্ক প্রডিউস হয়, সেই কারণে আমাদের প্রপার একটা ডায়েটের মধ্যে থাকতে হবে। মানে প্রচুর পরিমাণ নিউট্রিশনের দরকার আমাদের বডিতে। কেননা যেহেতু ব্রেস্ট মিল্ক প্রডিউস হয়, আমাদের শরীর থেকে দুধ বাচ্চার কাছে পৌঁছে যায়, সেই কারণে আমাদের নিজেদের শরীরেও একটা এক্সট্রা নিউট্রিশনের দরকার হয়। তো যত তুমি নিউট্রিশনের মধ্যে থাকবে, দেবে বডিকে, বা যত তুমি প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে, তত বেশি হিলিংয়ের কাজও দ্রুত হবে, তত বেশি ব্রেস্ট মিল্ক প্রডিউস হবে, এবং তোমার বাচ্চার ক্ষেত্রেও সেটা ভালো, এবং তোমার নিজের জন্যও ভালো। কেননা এই রকম রুটিনে থাকলে পরে নেক্সট টাইম যখন আমাদের যে পিরিয়ডের যে সার্কেলটা আসে, সেই সার্কেলে পৌঁছতে বা সেই সার্কেলটাকে আবার ঠিক করতে গেলে না, এই প্রপার নিউট্রিশন দরকার বডিকে দেওয়া। তো সেটার জন্যও কিন্তু এই প্রপার নিউট্রিশন জরুরি। তো খাওয়াটা ভীষণ জরুরি, এবং যতটা পারা যায় সিজারের পর ঝাল মশলা জাতীয় খাবার, তেল তৈলাক্ত জাতীয় খাবার অ্যাভয়েড করবে। কেননা আমি দেখেছি এগুলো স্যুট একদমই করছে না। আমি ভেবেছিলাম খেতে পারবো, বাট 1 মাসের ভিতরে তো কোনোভাবেই না। অন্তত পক্ষে এই 1 মাস 1.5 মাস, আর এই হিলিংয়ের কাজ কিন্তু অ্যাকচুয়ালি 6 উইক বাদে ঠিক হবে। তারপরেও যার যার বডির ওপর ডিপেন্ড করছে, সেটা কারোর 2 মাস হতে পারে, কারোর 3 মাস হতে পারে। তো এটাই আর কি। অ্যাকচুয়ালি ডক্টররা বলে থাকেন 6th উইকের মধ্যে এই হিলিংয়ের কাজ পুরোপুরি মানে খতম হয়ে যায় আর কি।
তো সেটাই তো, দেখো তোমার ডক্টর যেভাবে বলবে সেটাকে অবশ্যই মেনে চলবে, এবং সি সেকশনের ডেলিভারির পর তোমার যে যে প্রিকশনস মেনলি নেওয়া উচিত আমি অলরেডি বলে দিয়েছি, বাস এটুকুই। আজকের মতো ভিডিওটাকে এন্ড করব, নেক্সট টাইম আবার আসবো ভিডিও নিয়ে, আরও কিছু প্রেগনেন্সি রিলেটেড আপডেট দেওয়ার আছে আমার। অবশ্যই চ্যানেলে চোখ রেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। টাটা আজকের মতো।